আজকে আমরা আলোচনাটা সাজিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে এবং আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সটার উপরে কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামগুলোতে কোয়েশ্চেন আসে এবং সেন্টেন্সের যে পাঁচ প্রকারের যে প্রকারভেদগুলো রয়েছে তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অন্যতম। আজকের আলোচনাটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে একদম সহজ সরলভাবে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করব এবং ইম্পারেটিভ সেন্টেন্সের উপর যদি কখনো কোনো প্রশ্ন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ব্যাংক জব বা বিসিএস বা ইউনিভার্সিটি এডমিশন টেস্টগুলোর মতো এক্সামগুলোতে যদি আসে, আশা রাখি আপনারা ভালো করতে পারবেন এবং সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে অ্যান্সার করতে পারবেন। চলুন শুরু করি আজকের আলোচনা ইম্পারেটিভ সেন্টেন্সের উপর। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে আদেশসূচক বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্য। আদেশসূচক বা অনুজ্ঞাসূচক বাক্য। আদেশসূচক বা অনুজ্ঞাসূচক বাক্য এটার বাংলাটা হচ্ছে এটা। আর এখন আমরা যদি সংজ্ঞাটা দাঁড় করাই তাহলে বা ডেফিনেশনটা দাঁড় করাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে সেন্টেন্সের মাধ্যমে কি বোঝাবে? রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, তখন আমরা তাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা বেসিক কিছু জিনিস আমরা এখন দেখব। নাম্বার 1, লেট, ভার্বের বেস ফ্রম, বেস ফর্ম অথবা ডোন্ট প্লাস ভার্বের বেস ফ্রম দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় লেট ভার্বের বেস ফ্রম অথবা ডোন্ট প্লাস ভার্বের বেস ফ্রম দিয়ে শুরু হবে। এখন আমরা যদি এক বাক্যে একটা কথাই যদি আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কী দিয়ে শুরু হবে? ভার্বের বেস ফ্রম দিয়ে শুরু হবে। আমরা আগে লেকচারগুলোতে দেখিয়ে দিয়েছি ডু লেট সম্পর্কে, তারপরও আজকের আলোচনাটাতে আমরা একটু দেখিয়ে দিব। লেটের ডু যদি আমরা লিখি, ডু যদি বেস ফ্রম হয়, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। লেটের কি কোনো পরিবর্তন? লেট, তাহলে ডুটাও ভার্বে বেস ফর্ম, লেটটাও ভার্বে বেস ফর্ম। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে লেটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আবার ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে আমরা এক কথায় বলতে পারি ভার্বের বেস ফর্ম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন তাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। নাম্বার 2, সাবজেক্ট সবসময় কি থাকবে? সাবজেক্ট উজ্জ্বল থাকবে। সাবজেক্ট উজ্জ্বল থাকবে। আমরা বলি ডু দ্য ওয়ার্ক, আমি এখানে কিন্তু লিখতে পারতাম ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ইউটা কি আছে? উজ্জ্বল আছে। তাহলে আমরা এখানে ডুটা কি ভার্বে বেস ফর্ম না? ভার্বে বেস ফর্ম দিয়ে যদি শুরু হয় তখন সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবেন। একটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে, যে আমরা যদি এখানে বলি ইউ মাস্ট গো দেয়ার, এখানে ইউটা কি সাবজেক্ট, মাস্টটা হচ্ছে কি ভার্ব। এটা কি আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এখন আমার প্রশ্নটা এখানে আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু ইউটা উজ্জ্বল থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ উজ্জ্বল থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট হিসেবে ইউটা কি থাকবে না? উজ্জ্বল থাকবে না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে বেস ফর্ম দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে সেটা হবে ইম্পারেটিভ, এবং যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তখন তাকে আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখব যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে এসেছে। প্রথম এক্সারসাইজটাতে আমরা দেখব টেকটা কি? এখানে ভার্বের বেস ফর্ম। টেক থেকে কি হয়? টেক থেকে টেকিং হয়, টেক থেকে টুক হয়, আবার টেক থেকে টু টেক ইনফিনিটিভও করা যায়, টেককে টেক্স করা যায়। তাহলে বেস ফর্ম কোনটা হচ্ছে? এখানে টেক। বেস ফর্ম দিয়ে শুরু হওয়ার কারণে এটা কি হয়ে গেল? এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন, এই এক্সারসাইজটা খুব ভালো করে খেয়াল করবেন। এখানে রহিম, তারপর একটা কমা আছে, কমা দিয়ে গো দেয়ার। এখন অনেকেই ভাবতে পারে যে রহিম এখানে হচ্ছে কি? সাবজেক্ট। এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট আর গোটা হচ্ছে ভার্ব। তাহলেই খুব বোকামি এটা করে ফেলবেন। যদি এখানে রহিমকে যদি সাবজেক্ট ভাবেন তাহলে বোকামি করে ফেলবেন। দেখেন এখানে কি আছে, এখানে একটা কমা দিয়ে রহিম গো দেয়ার, মানে রহিমকে বলতেছে ওইখানে যাও, আদেশ করতেছে। এখন গো দেয়ার, রহিম যদি এখানে সাবজেক্ট হতো তাহলে কি হইতো? রহিম সাবজেক্ট হলে রহিম গোজ দেয়ার, কারণ রহিম হচ্ছে সাবজেক্টটা হচ্ছে কি? সিঙ্গুলার,
তাই এখানে ভার্বটাও কি হইতো সিঙ্গুলার হইতো। এইভাবে হইলে এটাকে আমরা বলতাম অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যেহেতু রহিমটা এখানে সাবজেক্ট হিসেবে বসে নাই, তাহলে আমরা এটাকে কি করব, তাহলে আমরা এটা গো দেয়া বেস ফ্রম দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলতে পারি। এই বিষয়টা খুব ভালোভাবেই মনে রাখবেন আপনারা। এই এক্সারসাইজটাতে গিভটা কি, ভার্বের বেস ফ্রম, গিভকে গিভিং, গিভকে গেভ বলতে পারি, গিভকে টু গেভ বলতে পারি। তাহলে এখানে গিভটা কি, ভার্বের বেস ফ্রম হিসেবে আমরা এটাকে বলবো। তাহলে এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বলবো। ক্লোজ দ্য ডোর বেস ফ্রম দিয়ে শুরু হওয়ার কারণে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বসছে। কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আজকে আপনাদের এখানে কিছু এক্সারসাইজ আকারে দেখিয়ে দিয়েছি, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এসেছে। প্রথম যে এক্সারসাইজটা আছে সিট ডাউন, সিট ডাউন, সিটটা কি এখানে বেস ফ্রম না? দ্বিতীয়টাতে যদি দেখি গিভটা কি এখানে ভার্বের বেস ফ্রম, গিভ মি এ বুক বেস ফ্রম দিয়ে শুরু হওয়ার কারণে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। পে, পেকে পেইং করতে পারি, পেকে পেইড লিখতে পারি, টু পে লিখতে পারি। তাহলে এখানে পেটা কি ভার্বের বেস ফ্রম দিয়ে শুরু হওয়ার কারণে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ শো মি, অনুরোধ করতেছে, তাহলে এখানে কি শোটা কি ভার্বে বেস ফ্রম হওয়ার কারণে এটাকে আমরাও কি বলতে পারি, এটাও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বলবো। লেট, আমরা লেটটা আগে আলোচনা করে দিয়েছি, লেট থাকলে সবসময় কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। প্লিজ ব্রিং মি, প্লিজ ব্রিং মি, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। পিক, পিককে আমরা কি বলতে পারি, পিক পিক পিক, পিককে পিকিং করতে পারি, টু পিক পিকড, আমরা বিভিন্ন ফর্মে ইউজ করতে পারি। যেহেতু এটা ভার্বে বেস ফ্রম আছে, তাহলে তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে আলোচনাটা আপনাদের সাথে করলাম, এখন আমরা দেখব যে এই আলোচনাটা কিভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসতে পারে এবং কিভাবে কোয়েশনগুলো হয়, এটা একটু আপনাদের দেখিয়ে দিব। এতে আপনাদের একটা উপকার হবে যে এক্সামগুলোতে কিভাবে কোয়েশন, এটা যদি জানতে পারেন তাহলে এক্সামগুলোতে আপনারা সাধারণত এগুলো ভালো করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। চলুন শুরু করি। নাম্বার 1, হুইচ ইজ দ্য কারেক্ট অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স? তাহলে অপশান এতে যদি দেখি ডুটা কি ভার্বের বেস ফ্রম, ডুটা ভার্বের বেস ফ্রম, তাহলে বেস ফ্রম দিয়ে যদি শুরু হয় তাহলে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তারপরেও আমরা বাকি অপশনগুলো দেখব। অপশন নাম্বার বি, ই হচ্ছে এখানে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে তখন আমরা তাকে কি বলি, তখন আমরা তাকে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। আই উইশ ইউর সাকসেস ইন লাইফ, আই উইশ ইউর সাকসেস, সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তাহলে এটাও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আমরা বলবো। ডাজ হি গো টু স্কুল, ডাজটা হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, আর অক্সিলারি অনুযায়ী কি আছে, মেইন ভার্ব আছে। ডু ডাজ ডিটের পর সবসময় ভার্বের বেস ফ্রম বসে, তাহলেই আবার সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। তাহলে সবগুলো জিনিস যেহেতু ঠিক আছে, তাহলে আমরা তাকে বলবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সেও আমরা এটা আলোচনা করেছি বিস্তারিত। আপনারা ওইখান থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লেকচারের উপর লেকচারটা আপনারা দেখে নেবেন, ওইখানে বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন আশা রাখি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা দেখলাম অ্যান্সার হবে এ। কোয়েশ্চেন নাম্বার বিতে যদি আমরা দেখি আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করি, স্ট্যান্ডটা কি ভার্বে বেস ফ্রম না? হাউ ওল্ড ইজ আনিস, ডাব্লিউ ইজ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, আবার ইসটা হচ্ছে ভার্ব, আনিস হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্রশ্নবোধক চিহ্ন থাকলে তাহলে তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ম্যান ইজ স্মার্ট, আর ম্যানটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে আমরা তাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আই শ্যাল গো, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল গো হচ্ছে ভার্ব, তাহলে মানে অক্সিলারি আর মেইন ভার্ব আর কি, তা সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে উত্তর হিসেবে আমরা কারেক্ট করব অপশন এ কে। কোয়েশ্চেন নাম্বার 3-তে আমরা দেখব যে ওপেন অ্যাট পেজ 50, ওপেনটা এখানে কি ভার্বে বেস ফ্রম হওয়ার কারণে, তাহলে আমরাও এটাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4-এ যদি দেখি দ্য ইম্পারেটিভ সেন্টেন্স অফ উই শ্যাল গো আউট, আমাদেরকে দেখতে হবে যে উই শ্যাল গো আউট, উইটা কি এখানে সাবজেক্ট, আর শ্যাল গোটা কি, শ্যালটা হচ্ছে কি এখানে অক্সিলারি, আর গোটা মেইন ভার্ব, তাহলে আমরা কি এটাকে ভার্ব বলতে পারি। তাহলে এটা আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এটা থাকে তাহলে আমরা এটাকে করতে হবে কি, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা নিয়ে যাই তাহলে ভার্বের বেস ফ্রম দিয়ে এটাকে শুরু করাইতে হবে। 1 নম্বরে যদি দেখি সাবজেক্ট আছে, ভার্ব আছে। 2 নম্বরে লেট দিয়ে শুরু হয়েছে, লেট আস গো, লেটের পরে অবজেক্ট ফ্রম আছে এবং গোটা কি ভার্বের বেস ফ্রম, অবজেক্ট ফ্রম, লেটের পরে অবজেক্ট ফ্রম বা ভার্বের বেস ফ্রম দিয়ে শুরু হওয়ার কারণে আমরা বি কে আমরা কারেক্ট করব।
আর সি নাম্বারটা কারেক্ট করতে পারবো না, সাবজেক্ট আছে ভার্ব আছে, এটা হয়ে গেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর লেটের পর সবসময় কি হয়, সবসময় হয় অবজেক্ট ফর্ম, আর ওইটা হচ্ছে কি এখানে সাবজেক্ট ফর্ম। তাহলে এই জন্য এটা হয়নি। তাহলে আমরা অ্যান্সার হিসাবে কারেক্ট করব আমরা অপশন নাম্বার বি কে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে সনেট ইংলিশকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সনেট ইংলিশের সাথেই থাকুন।